অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর কাছে আসতে চাই। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপি যতগুলি নিয়োগ দিচ্ছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি, ইউজিসি চেয়ারম্যান, বিভিন্ন বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসক, সেই সব নিয়োগ নিয়ে কথা উঠছে যে বিএনপি এই সংস্কার না মানলেও ৩১ দফার কথা তো বলছে অনেকবার, কিন্তু তার ধারে কাছ দিয়েও কিন্তু আসলে বিএনপি নাই। বিএনপি হচ্ছে যে তার দলের লোকজন, তার মানে একেবারে লয়াল লোকজনরা এইসব জায়গায় নিয়োগ দিচ্ছে। এটা ভালো নাকি খারাপ, আপনি কি মনে করেন আসলে? না, আমিও মনে করি বিএনপি যে কাজটা 1 মাসের মধ্যে এত দ্রুত গতিতে করতে যাচ্ছে বা কিছু অলরেডি করে ফেলেছে, যেমন এই যে সিটি কর্পোরেশনে প্রথম একটা নিয়োগ দিল, তো আমরা ভাবলাম যে বোধহয় এটা খুবই সাময়িক, 3 মাস 6 মাস একটা তারিখ তারা দেবে কবে নির্বাচনটা হবে। এর পরে দেখি আরো যেগুলো বাকি আছে সেগুলো তো নিয়োগ দিচ্ছে। এখন জেলা পরিষদে এটা মধ্যে প্রায় 42টা দিয়ে দিচ্ছে। এখন তো মনে হচ্ছে যেন সামনের দিনগুলোতে সমস্ত রাজনৈতিক নেতা কর্মীদেরকে এখানে নিয়োগ দিয়ে দেবে, যারা নির্বাচনে হেরে গেছে তাদেরকেও এনে এখানে নানান ভাবে তাদেরকে পদ পদবি দেওয়া হচ্ছে। এর বাইরে এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে পুরোপুরি যে নিয়োগটা দিয়েছে, এটা তো অনেকটা দলীয় নিয়োগের মতো হয়ে গেল। অথচ আমরা এগুলো থেকে বের হতে চেয়েছিলাম। গত 17 বছর তো অনেক সমালোচনা করেছি। শেখ হাসিনার সময় যে নিয়োগগুলো হয়েছিল বা যে নির্বাচনগুলো হয়েছিল বা একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যে উনি ধ্বংস করে দিয়ে গেছে, সেই জায়গা থেকে বেরোতে গেলে তো আমাদের আপনারা সবসময় বলছেন যে আমরা সংবিধান মেনে চলবো, সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করব। তো সংবিধানে তো নির্দেশনা দেওয়া আছে স্থানীয় পরিষদ এগুলো নির্বাচনের ভিত্তিতে হবে, অধিকতর গণতন্ত্র এখানে থাকবে, জনগণ তার প্রতিনিধি নির্বাচিত করবে এবং এখানে দলীয় প্রতীক থাকবে না। এই কথাগুলো তো আমরা অতীতে অনেক সমালোচনা করেছি। তো সেই ব্যাপারে তো মনোযোগী হওয়া উচিত। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একটা মানে শীর্ষ পর্যায়ের নেতা সেখানে এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। আবু আলম শহীদ খান সাহেব এখানে সচিব হিসাবে দায়িত্ব পালন, বিখ্যাত সচিব ছিলেন। হ্যাঁ, সেই সময়ে। তো এগুলো আমাদের অভিজ্ঞতার আলোকে অতীতে যা হয়েছে আমরা সেখানে ফিরতে চাই না। কিন্তু গত 1 মাসে আপনারা যে কাজগুলো করলেন জনাব তারেক রহমানের সরকার, আমরা মনে করি এগুলো খুব শুভ লক্ষণ না। আমরা দ্রুত এখান থেকে বেরোতে চাই এবং এখানে মেধা সম্পন্ন লোকজন যাচাই বাছাই করে সবকিছু দলের মধ্যে রাখতে পরে। কিন্তু এখন আরো একটা ঘটনা ঘটেছে, আপনি দল আর সরকারকে একাকার করে দিচ্ছেন। অথচ গত 17 বছর ধরে আমরা এইসব কথা বলেছি যে দল আর সরকার যদি একাকার হয়ে যায় তাহলে আপনারা মুখ থুবড়ে পড়বেন। কিন্তু অ্যাডভোকেট চৌধুরী, এই দল আর সরকার একাকার হয়ে যাওয়া এগুলি খুবই আপনারা ওয়েস্টার্ন পার্সপেক্টিভ থেকে বলেন না? আমাদের দেশে তো দল আর সরকার একাকার হয়েই যাবে, মানে এটার বাইরে কি হবে আসলে? আপনি মানে তারেক সাহেব কি দলকে আর সরকারকে আলাদা করে ফেলবেন? না, এটা নতুন সরকারের জন্য বিরাট চ্যালেঞ্জ। আমরা বলেছিলাম যে যারা সরকারের দায়িত্ব পালন করবে তারা দলের পদবিতে থাকবেন না। এমনকি আমরা বলেছিলাম যিনি সংসদের নেতা হবেন, প্রধানমন্ত্রী হবেন, তিনি দলীয় পদে থাকবেন না। আপনারা এগুলি বলছেন, তো বিরোধী দলের নেতার ক্ষেত্রে কি হবে? উনি বিরোধী দলের জামাতের আমিরও থাকবেন, বিরোধী দলের নেতাও থাকবেন। হ্যাঁ, সেখানেও করতে হবে। ওই কথা তো আপনারা বলেন না, ওই কথা তো আপনারা বলেন না। দলের সংস্কারও চেয়েছি, দলের মধ্যে গণতন্ত্রায়ন এবং দলের পদ পদবি একজনকে বহু পদের মধ্যে ধরে রাখা, আঁকড়ে রাখা, তার পক্ষে তো কাজ করা সহজ না এটা। সুতরাং সেখান থেকে বেরোতে গেলে আপনি গত 1 মাসের দ্রুত গতিতে যেভাবে জনগণের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা সৃষ্টি করেছেন, একইভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জনগণকে মধ্যে দৃশ্যমান হতে হবে যে আপনি অতীতের ধারাবাহিকতায় চলছেন না, আপনার মধ্যে কিছু নতুনত্ব আসছে। দল পরিচালনার ক্ষেত্রে নতুনত্ব দেখাতে হবে। সরকার পরিচালনা একটা ধারাবাহিকতার ব্যাপার। তো সেই ধারাবাহিকতার ক্ষেত্রে শেখ হাসিনা সরকার 16 বছর 17 বছরে সকল প্রতিষ্ঠান ধ্বংস করছে, তার সাথে আমি 100% বেশি একমত। কারণ এই কথা আমি সবসময় বলি যে শেখ হাসিনা প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করছে, ভালো কথা। কিন্তু তারপরে যে আমরা একটা অনির্বাচিত অরাজনৈতিক সরকার পেলাম, তারা কি প্রতিষ্ঠানগুলিকে গড়ে তোলার ব্যাপারে সিরিয়াস ছিল? না, তাদের তো এত দায়িত্ব ছিল না এত। কিন্তু তারা তো দিনের পর দিন শুধু পপুলিস্ট কাজগুলোই করছে। কেন করছে? মানে তাদের কারণটা কি? 1.5 বছর সময় নেওয়া উচিত হয় না? এটা তো 3 মাস 6 মাসের মধ্যে নির্বাচন দেওয়া উচিত ছিল, সেটা তো আমরা দাবি করেছিলাম। যাই হোক, সেটা হয় নাই। কিন্তু তারা যে 18 মাসে যে কাজগুলো করেছে একটা ভঙ্গুর অবস্থার মধ্যে আমাদেরকে রেখে দিয়েছে। তো সেখান থেকে পরিবর্তিত পরিস্থিতিতে কিছু করতে হলে আপনাকে অনেক চিন্তা ভাবনা করে মেধা সম্পন্ন ব্যক্তিদেরকে নিয়ে এসে রাষ্ট্রের কাজে লাগাতে হবে। সবকিছু দলীয় পরিচয় দিয়ে, যেমন বাংলাদেশ ব্যাংকের যে গভর্নরটা করলো, এটা নিয়ে তো অনেক সমালোচনা হচ্ছে, তাই না? আমি জানি না ওনার পারফরমেন্স কি হবে, এটা না করলে তো হইতো।
তাহলে এইসব জায়গায় যারা আমাদের দেশে বিশ্বাসযোগ্য মানুষ আছে, মেধাসম্পন্ন মানুষ আছে, তাদেরকে কাজে লাগান। সবকিছু দলীয় পরিচয় করলে তো আবার আগের মতো দলবাদী, দলদাস এগুলো তৈরি হবে। আমরা এখান থেকে বেরোতে চাই। আপনারা যে সরকার, এটা আমি পরে আপনাকে প্রশ্ন করব, আপনি এক দুই লাইনে আপনি বলতে পারেন যে আপনারা আসলে গত সরকারের কাছ থেকে আমাদের যেসব চাওয়া ছিল তার অনেক কিছুই পূরণ হয় না, যেটা আবু আলম শহীদ খান কথা বলছিলেন, তারা বিভিন্ন ধরনের সংস্কারের কথা বলেছেন, কিন্তু সংবিধান সংস্কার ছাড়া এই যে গণমাধ্যমের সংস্কার, নারী নীতির সংস্কার, তারপর হচ্ছে শিক্ষার যে সংস্কার, সচিবালয়ের যে সংস্কার, এর কোনো সংস্কারই এর পরে আর কোনো, যারা সংস্কার কমিশনে ছিল তারা নিজেদেরকে প্রতারিত বোধ করেছেন এমন কথাও বলেছেন প্রকাশ্যে এবং মানে অপ্রকাশ্যে। তো এইটা কেন, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কার স্বার্থ মানে প্রতিভাত করতে চেয়েছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জনাব আলী রিয়াজ, মানে এটা কেন, মানে এই সংবিধান সংস্কারের নাম করে জাত রাষ্ট্র জাতিকে মানে মানে তাদের কার্যক্রম দেখে তো কেউ যদি বলে, ইভেন জামায়াতের আমিরও যদি বলে আপনারা আমাকে পেঁচে ফেলতে চেয়েছেন, এই কথা তো আমি এখন অস্বীকার করতে পারি না। এবং আপনারা আমাকে একটা মানে এইটা আপনারা কিভাবে দেখেছেন? শুরু আপনাদেরই তো বন্ধু, আপনাদেরই তো সরকার, ওইটা আপনি শুরুতে বলছিলেন ওইটা। না না, কিন্তু আমরা তাদেরকে বলেছিলাম যে এত সময় নিও না, যত দ্রুত সম্ভব তোমরা নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে। কিন্তু তারা এটা 1.5 বছর কেন, এরা তো আরো 4-5 বছর থাকতে চেয়েছিল, তাই না? অনেকটা চাপে পরেই তারা ফিরে আসছে ওখান থেকে। তারপরেও এই যে এতগুলো কমিশন করে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে, আসলে কোনো ব্যাপারে তারা সিরিয়াস ছিল না। সর্বশেষ আইসা মনে হলো যে শুধু নির্বাচনের ব্যাপারটা সিরিয়াস হয়েছে, আর বাকিগুলো তারা মাঝপথে ফেলে চলে গেছে। আপনি যেমন বললেন যে এতগুলো কমিশন হলো, রিপোর্ট দেওয়া হলো, দেবপ্রিয় ভট্টাচার্যের একটা আর্থিক কমিশন ছিল, সেটা নিয়ে তো কোনো আলোচনাই হইল না। গণমাধ্যম কমিশন, নারী কমিশন, মানে কমিশন তো ছিল। কামাল ভাইরে জিজ্ঞেস করলে, গণমাধ্যম কমিশনের প্রধান ছিল কামাল আহমেদ, উনাকে জিজ্ঞেস করলে উনি প্রায় অন্যদিকে চলে যায়, আর উনার যখন লেখা হয় তখন উনি লিখছে অনেক সময় মানে না না, ইফতেখারের জমান, এই যে উনি তো প্রত্যেক দিনে আলোচনার মধ্যেই ছিল এইসব বিষয় নিয়ে। সুতরাং আমার মনে হয় সরকার সব দিক থেকে ব্যর্থ ছিল, শুধুমাত্র একটা গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে তারা যে সম্মানজনক ভাবে বিদায় হয়েছে, এটাই আমাদের প্রাপ্তি।